নির্মাণ রসায়ন, পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। মনের মতো একটি বাড়ির স্বপ্ন থাকে সব মানুষের, তবে বাড়ি তৈরির ক্ষেত্রে মধ্যম কিংবা নিম্ন মধ্যম আয়ের মানুষদের নানা সমস্যায় ভুক্তভোগী হতে হয়। আর এই ভুলের শুরুটা হয় নকশা বা পরিকল্পনার সময় থেকেই। অপরিমিত নকশার কারণে বাড়তি ব্যয় এবং অভিজ্ঞতার অভাবে নিম্নমানের নির্মাণ কাজ বুঝে পাওয়া, এমনটা ঘটে হরহামেশাই। দ্বিতীয়বার তা সংশোধনেরও সুযোগ থাকে না। আশেপাশে এমন চিত্র দেখে যারা কিছুটা সচেতন, তারাও একটি বাড়ি তৈরির সঠিক পরিকল্পনার জন্য কার দ্বারস্থ হবেন তা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বের স্রোতে পড়েন। ঠিক এই স্রোতের বিপরীতেই কাজ করছে একজন স্থপতির গড়া প্রতিষ্ঠান নকশাঘর লিমিটেড, যারা সমসাময়িক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের গ্রামীণ এবং শহরতলি এলাকায় স্বল্প আয়তনের জমিতে কম খরচে আধুনিক, পরিবেশ বান্ধব ও দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করে দিচ্ছে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আজ কথা বলবো স্বল্প ব্যয়ে দেশজ প্রযুক্তি ও সামগ্রী ব্যবহার করে মানসম্মত ও পরিবেশ বান্ধব বাড়ি তৈরির প্রসঙ্গে। আমাদের আজকের অতিথি নকশাঘর লিমিটেডের কর্ণধার স্থপতি অনিন্দ্য পণ্ডিত। স্যার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। স্যার, মূলত নকশাঘর কি করছে, কাজের প্রক্রিয়া কি এবং ধরন, সে সম্পর্কে যদি একটু ব্যাখ্যা করতেন। নকশাঘর বেসিক্যালি 5 বছর যাবৎ নকশাঘর লিমিটেড তার কোম্পানির কাজ শুরু করেছে এবং এইটা শুরুতেই আমাদের যে টার্গেট ছিল যে আমরা কিভাবে মাস পিপলের কাছে যাব। এখন মাস পিপল বলতে মানে একদম প্রত্যন্ত অঞ্চলে যারা গ্রামে আছেন তাদের যে বাড়িটা করেন সেই বাড়িটা কিভাবে করবেন। তো এখানে আমাদের যে টার্গেট হচ্ছে যে বা টার্গেট ছিল যে ডিজাইন করার, সেটা হচ্ছে যে কীভাবে এটার কস্ট মিনিমাইজ করা যায়। সো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হলো যে কম বাজেটের মধ্যে খুব এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং একটা আপনার সাস্টেইনেবল এবং ক্লাইমেটিক কন্ডিশনকে বিবেচনায় রেখে কম বাজেটের ভিতরে আসলে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট আর কি। তো এই কাজটা করতে গিয়েই আসলে আমরা নকশাঘরের এই প্রজেক্টগুলোকে আমরা লঞ্চ করেছি আর কি। প্রজেক্টগুলোর কিছু ক্রাইটেরিয়া সেট করেছি আমাদের প্রজেক্টের প্রোগ্রাম ওয়াইজ, যে 1 বেডরুমের একটা বিল্ডিং, 2 বেডরুমের বিল্ডিং, 3 বেডরুমের বিল্ডিং, এরকমভাবে আমরা কনফিগারেশন ওয়াইজ আমরা করেছি। সবচেয়ে ছোট প্রজেক্ট যেটা, সেটা হচ্ছে আমাদের নাম হচ্ছে ঠিকানা। এটা সিঙ্গেল বেডরুম, কিচেন, ডাইনিং, লিভিং, তারপরে টয়লেট, এটা মিলে একটা খুব স্মল স্কেলে এবং খুব কম জায়গার ভিতরে, মানে প্রত্যেকটা বিল্ডিংই হচ্ছে আমরা কম বাজেট এবং কম জায়গার ভিতরে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা যে জায়গাটায় থাকছি, হ্যাঁ, সেটা আসলে খুব প্রিসাইজলি থাকার জায়গাটা আসলে আমাদের ডিজাইন করা উচিত, বিকজ অফ যে আমরা আসলে অনেক বেশি ওপেন স্পেস চাই। এখন আমি যখন একটা গ্রামে একটা বিল্ডিং করছি, সেখানে যদি আমি চাইলে 5000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং করতে পারি, তো আমাদের কাছে ওই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট ইস্যু না, যে আমাদের বেসিক নিড অনুযায়ী, নিড বেসড আমরা কত কম স্পেসের ভিতরে এফিশিয়েন্টলি জিনিসটাকে আমরা সলভ করতে পারি। আবার আমাদের কিছু কালচারাল ইস্যুও আছে। যেমন ইন্টারেস্টিংলি আমি যদি বলি যে বাংলাদেশে আমরা লিভিং রুম, ফ্যামিলি লিভিং, এই জিনিসটাকে আমরা আসলে যখন ডিজাইন করি তখন এই জিনিসগুলো কিন্তু চলে আসে, কিন্তু লিভিং রুম, ফ্যামিলি লিভিং রুম, এইটা আসলে একটা গ্রামে আসলে কিভাবে কাজ করে, এটা কাজ করে আসলে বারান্দা দিয়ে। তো আমরা একটা বারান্দা ডিজাইন করতে চাই, হ্যাঁ, যেখানে আসলে মানে মাল্টি ফাংশনাল যে ইস্যুসগুলো আছে সেটা আসলে সলভ হবে। সেখানে বসে আড্ডাও দেওয়া যাবে, সেখানে বসে খাওয়া যাবে, হ্যাঁ, মানে ডাইনিং স্পেস। সো এরকম মাল্টি ফাংশনাল স্পেস দিয়ে আমরা আসলে খুব কম জায়গার ভিতরে কম বাজেটের মধ্যে আসলে আমরা কাজ করতে চাই। এই সার্ভিসটাই আসলে আমরা
দিতে চাচ্ছি আর কি। স্থাপত্য চর্চার তো আসলে অনেক ধারা এবং পড়াশোনা বা গবেষণা করারও অনেক সুযোগ থাকে। তো আবার এই একাডেমিক পরিসরের বাইরে অনেকেই কমার্শিয়াল প্রজেক্ট ডিজাইনের দিকে ঝুঁকছেন, কেউ কেউ ইন্টেরিয়র ডিজাইন করেও ভালো আয় করছেন। এখন সোজা বাংলায় যদি বলি, বিষয়টা খানিকটা এমন যে বড়লোকের বাড়ি তৈরি করলে আয় বেশি। তো আপনি এর ঠিক বিপরীত দিকে খানিকটা নিম্ন মধ্যম আয়ের মানুষের কথা ভেবে ভিন্ন পথে হেঁটেছেন। এর পেছনের গল্পটা কি? বুয়েটে পড়ার সময় যে জিনিসটা আসলে খুব কাজ করতো সেটা হচ্ছে যে আসলে আমাদের যে পড়াশোনা, যেহেতু পাবলিক ইউনিভার্সিটি, আমাদের যে পড়াশোনার যেই ব্যয়ভার এটা আসলে বাংলাদেশের মাস পিপলের কাছ থেকে আসছে, মানে গণমানুষের ট্যাক্সের পয়সায় আসলে আমাদের পড়াশোনাটা হয়েছে। তো এটা একটা দীর্ঘ সময় পর্যন্ত এক ধরনের পীড়াদায়ক ছিল, এটা বলতে পারেন একটা মেন্টাল ফাইট। তো আসলে আমরা যা করছি, আর্কিটেক্টরা বাংলাদেশে এখন পর্যন্ত ম্যাক্সিমাম আর্কিটেক্টই আসলে মানে সোসাইটির খুব পশ লেভেলকে আসলে সার্ভ করে আসতেছে। তো এটা আসলে আমরা মানুষের কাছে, গণমানুষের কাছে আসলে পৌঁছানোর চেষ্টা খুবই কম করেছি। সেটা ব্যক্তিগতভাবেও যদি আমি বলি, অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রীয়ভাবে যে পলিসি মেকিংয়ের যে বিষয়গুলো, সেই জায়গাটাতেও যে খুব আমরা ডেভেলপ করতে পেরেছি সেই জিনিসটা আসলে হয়ে ওঠে নাই। তো এরকমভাবে কাজ করতে করতে আমাদের অভিজ্ঞতাও আমরা অর্জন করলাম এবং একটা পর্যায়ে এসে আসলে মনে হয়েছে যে আসলে এরকম কিছু একটা করা যেটা আসলে মাস পিপলের কাছে আমরা পৌঁছাইতে পারি। খুব সিম্পল একটা এক্সাম্পল আমি যদি বলি, যে আসলে সায়েন্সের ক্ষেত্রে যেমন আমি একদমই যে নলেজ বেসড যে জিনিসটা, এটা আসলে যেমন ধরেন নিউটনের তৃতীয় সূত্র, এটা আসলে কি বলে, এটা সবার জন্যই ওপেন। এটা আপনি শেখার জন্যে আপনার আসলে বা এটাকে ইউটিলাইজ করার জন্য আপনার আসলে কোনো পে করতে হবে না। সো আর্কিটেকচারের যে বেসিক যে জায়গাটা, এই জায়গাটা মানুষের জন্য আসলে কমন হওয়া উচিত। হ্যাঁ, আজকে আপনি পানি আমরা ফুটাই বিশুদ্ধ পানির জন্যে, এই যে টেকনোলজির যে নলেজ যেটা, এটা নিশ্চয়ই কেউ না কেউ কখনো কেউ আবিষ্কার করেছে। হ্যাঁ, তো তাকে কি আমরা পে করছি যে আমি এখন ফুটানো পানি খাচ্ছি, তার জন্য কি আসলে তাকে যেই গবেষক এই জিনিসটা উদ্ভাবন করেছেন, তো ওইভাবে যদি আমরা চিন্তা করি যে আসলে আর্কিটেকচারের যে বেসিক জিনিস যে একটা বিল্ডিংয়ে আমার প্রপার আলো বাতাস লাগবে, হ্যাঁ, একটা ওয়েল ভেন্টিলেটেড একটা লাগবে, হাইজিন মেনটেন করতে হবে, এই যে সাইটের সাথে বা কনটেক্সটের সাথে একটা বিল্ডিংকে মার্চ করা, এই জিনিসটা আসলে মাস পিপলের কাছে আসলে এটা খুব ইজি হওয়া উচিত। তো এই সার্ভিসটাই আসলে আমরা দেওয়ার চেষ্টা করি বা করছি বা করা শুরু করেছি আর কি বেসিক্যালি। তো যেন খুব ভালো একটা এনভায়রনমেন্ট সে পায়, বা একটা বিল্ডিং বা একটা বাসা আসলে একটা মানুষকে বা একটা ফ্যামিলিকে অনেক বেশি একটা পিসফুল জায়গা নিয়ে যায়। তো ওই জায়গাটাকে যদি আমরা এনরিচ করতে না পারি, এবং সেটা করার জন্য আসলে এখানে অনেক কাজ করার সুযোগও আছে, যেমন মানে আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে কাজ করার সুযোগ আছে, ম্যাটেরিয়াল নিয়ে কাজ করার সুযোগ আছে। সো ওইভাবে আসলে চিন্তা করেই আমরা গণমানুষের জন্যে, হ্যাঁ, মাস পিপলের জন্য আমরা আসলে কিছু একটা করার চিন্তা থেকেই এই প্রজেক্টগুলো আমরা লঞ্চ করেছি আর কি। সামগ্রিকভাবে নকশা ঘরের কাজের প্রক্রিয়াটা আসলে কি, কিভাবে এক একটা প্রকল্পের কাজ শুরু হয় এবং সেটি কিভাবে বাস্তবায়ন করা হয়? আমরা বেসিক্যালি কিছু প্রোটোটাইপ প্রজেক্ট আমরা শুরু করেছি। প্রোটোটাইপ বলতে আসলে এটা বিভিন্ন কনটেক্সটে ডিজাইনটা এরকমভাবে আমরা ডেভেলপ করেছি যে বিভিন্ন কনটেক্সটে আসলে এটাকে মার্চ করা সম্ভব। আর যে জিনিসটা আমি প্রসেসটাতে আসতেছি, যে জিনিসটা আপনি বললেন যে ডিজাইন মানে কপি করার যে বিষয়, কপি হোক না, একটা ভালো জিনিস যদি এটা কারোর জন্য উপকার নিয়ে আসে, হ্যাঁ, কেউ যদি উপকৃত হয়, আমরা এটা ওপেন করলাম যে আসলে যার পয়সায় আসলে আমরা বেড়ে উঠছি,
হ্যাঁ, তার জন্য এটা বলতে পারেন যে আমি কন্ট্রিবিউট করছি। জি। হ্যাঁ, সো ওই দিক থেকে একটা ভালো জিনিস যদি কেউ কপি করে যদি তার উপকার হয়, আমরা এটাতে স্যাটিসফাইড। এবং এটাকে আমরা দেখেন অনেক জিনিসই আমরা আসলে কপি করি, মানে লিগ্যাল ইলিগ্যাল যে ইস্যু সেটাকে যদি আমরা চিন্তা করি, সেটাতে আমরা সফটওয়্যার ইউজ করতেছি, অনেক সফটওয়্যার ইউজ করি যে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় ধরেন আসলে পাইরেটেড সফটওয়্যার ইউজ করতেছে। এখন এটার একটা ডিবেট আছে যে আসলে পাইরেটেড সফটওয়্যার ইউজ করা ঠিক নাকি ওপেন সোর্সে যাওয়া ঠিক। এইটা টেকনোলজির ক্ষেত্রে যেরকম আছে, এটা নলেজ বেসড যেই আইডিয়াগুলো আছে সেটার ক্ষেত্রেও একই রকম, যে আমি আসলে ওপেন সোর্সের দিকে যাব নাকি আমি আসলে পাইরেটেড সফটওয়্যারের দিকে যাব। তো আমরা বিষয়টাকে দেখতেছি একটা ওপেন সোর্স হিসাবে, যে এটাকে ইউটিলাইজ করে কেউ হয়তো বা এটাকেও এনরিচ করতে পারে। আমরা যে প্ল্যানটা শেয়ার করতেছি সেটাকে ব্যবহার করে যদি আরও ভালো কিছু করা সম্ভব হয়, সেটাকে আমরা আরও এনকারেজ করব। তো এটা হচ্ছে একটা বিষয়। আর প্রসেস যেটা, সেটা হলো যে আমরা ক্লায়েন্টদের মাস পিপলের কাছে আমরা এক ধরনের অনেকগুলো সার্ভে করেছি, তারা কী ধরনের বিল্ডিং চায় বা তাদের আবাসনটা কী ধরনের হওয়া উচিত, এই ধরনের কিছু আমরা কাজ করেছি। তো ওইটার উপর বেস করে আমরা আমাদের আসলে কনফিগারেশনটা, বিল্ডিংয়ের কনফিগারেশনটা আমরা আসলে, বা যেটা আমরা বলি প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা আসলে আমরা সেট করি এবং ওইটাকে ধরে আসলে আমাদের ডিজাইনটা করা যেন বিভিন্ন কনটেক্সটে আসলে আমরা সেটাকে মার্চ করতে পারি। বেসিক্যালি আমরা আসলে কাজ করছি, আমরা যে এটা টু সাম এক্সটেন্ট আমরা যেরকম ফিল করতেছি, খুব ইন্টারেস্টিং জিনিসটা যে এটা আসলে এন্ডলেস বলবো এই অর্থে যে প্রচুর কাজ করার সুযোগ আছে। আমরা শুরুটা করলাম, এটা শেষ কোথায় হবে হয়তো বা নকশাঘর দেখে যেতে পারবে না। হ্যাঁ, কিন্তু এটা আমরা শুরু করলাম যে এটার ম্যাটেরিয়াল নিয়ে কাজ করা, এইটার ফাংশনালিটি নিয়ে কাজ করা, প্রোগ্রাম নিয়ে কাজ করা। তো এভাবে অনেক কাজ করার সুযোগ আছে। তো ওই দিক থেকে আমরা আসলে একটা কিছু মডিউল আমরা তৈরি করেছি, যেগুলো আসলে বিভিন্ন কনটেক্সট ওয়াইজ আমরা কিছু চেঞ্জ করতে পারি, কাস্টমাইজ করতে পারি, রিকোয়ারমেন্ট কিছু আমরা মানে অ্যাড-অন বেসিসে আমরা চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে আমরা ওইটাকে ইমপ্লিমেন্টেশন লেভেলে যাই। আমাদের নিজস্ব কিছু আর্কিটেকচারাল ডিজাইনের সলিউশন আছে, সেই সলিউশনগুলো আমরা দেই। এভাবেই চলে আর কি কাজগুলো। একটু স্যার মোটা দাগে বলবেন আসলে এক একটা প্রজেক্ট ডিজাইন করার ক্ষেত্রে ঠিক কোন কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেমন আলো বাতাসের বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি যদি মোটা দাগে ব্যাখ্যা করতেন। ডেফিনেটলি আমরা মানে একদম বেসিক যে জায়গাটায় আমরা নিয়ে কাজ করি সেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের যে ইস্যুসগুলো আছে, ক্লাইমেটিক কন্ডিশন। আমরা আসলে বাংলাদেশের ক্লাইমেটিক কন্ডিশন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা সবসময় এসি ইউজ করি, কিন্তু এই হট হিউমিড ক্লাইমেটিক কন্ডিশনে আসলে একটা মাথার উপর যদি একটা মানে রুফ থাকে, দ্যাট ইজ গুড এনাফ, এটাই হওয়ার কথা ছিল। হ্যাঁ, আপনি যদি গাছের নিচে বসেন তাহলে যেই ছায়ার মধ্যে আপনি যেই মানে ফিলটা পাচ্ছেন, এটাই এনাফ। কিন্তু এখানে আমরা আসলে মানে ইম্পোজ করতে গিয়ে, আমরা অনেক কিছু করতে গিয়ে ক্লাইমেটিক কন্ডিশনের অনেক কিছুই আমরা আসলে হারায় ফেলি। তো ওই জায়গাটায় আমরা আসলে কাজ করি যে একটা ক্লাইমেটিক কন্ডিশনে কিভাবে বিল্ডিংটাকে মার্চ করা যায়, এক নম্বর জিনিস। 2 নম্বর ইস্যু যেটা, সেটা হচ্ছে যে বিল্ডিংয়ের ম্যাটেরিয়াল, এটা একটা বিষয়। এবং এটার সাথে সাথে আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে যে আমাদের ডিজাইন সলিউশনগুলো। হ্যাঁ, আমরা কিছু ধরেন ডিজাইন সলিউশন ইমপ্লিমেন্ট করি। ফর এক্সাম্পল, আমরা সিলিংয়ের ক্ষেত্রে ধরেন আমরা সিলিংটা প্লাস্টার করি না। হ্যাঁ, প্লাস্টার না করে আমরা পেইন্ট করে দিচ্ছি। তো এটার কি হচ্ছে যে আমরা কস্ট মিনিমাইজ করা হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এটা একটা নতুন অ্যাস্থেটিক্স ডেভেলপ করছে। তো এভাবেই আসলে জিনিসগুলো করা। যেহেতু বিভিন্ন গ্রামীণ এলাকায় আপনারা কাজ করছেন, সেক্ষেত্রে ভালো মানের নির্মাণ সামগ্রী জোগাড় করা এবং পাশাপাশি সার্বিক যে নির্মাণ ব্যবস্থাপনা, সেক্ষেত্রে নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সে ব্যাপারে যদি কিছু। ডেফিনেটলি এটা খুব মানে বড় একটা চ্যালেঞ্জের বিষয়। আমরা কাজ যেভাবে করছি, এখানে ম্যাটেরিয়াল একটা অংশ আসলে আমরা লোকালি বা
আশপাশ থেকেই আমাদের সোর্স করতে হয়। আমরা সেটাই চেষ্টা করি যে মানে বেশি দূর থেকে যেন ম্যাটেরিয়াল নিতে না হয়, কিন্তু তারপরও নিতে হয়। সো এটা আমাদের একটা ফাইট আছে। হ্যাঁ, তো আমাদের টার্গেট হচ্ছে যে লোকাল ম্যাটেরিয়ালগুলোকে কীভাবে এনরিচ করা যায়। আমরা ধরেন এখন ব্রিক নিয়ে কাজ করছি। ব্রিক নিয়ে অনেক ডিবেট আছে যে মানে ব্রিক কি আসলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল কিনা বা হওয়া উচিত কিনা। হ্যাঁ, আবার এট দ্য সেম টাইম দেখেন আমাদের ক্লাইমেটিক কন্ডিশনে বা আমাদের কালচারে একটা সময় খুব জনপ্রিয় ছিল মাটির বাড়ি। তো মাটির বাড়ি আমরা আসলে এটাকে মানে ডেভেলপ করতে পারি নাই। এটা আসলে আমাদের ব্যর্থতা। হ্যাঁ, যে আমরা ওইখানে খুব মানে ফাস্ট কাজ করার জন্য আসলে আমরা ইট নিয়ে আসছি, কংক্রিট নিয়ে আসছি। আমরা যদিও এখন পর্যন্ত আসলে ইট কংক্রিটেই কাজ করছি, দ্যাট ইজ ট্রু, কিন্তু লোকাল ম্যাটেরিয়াল বা আপনার সাস্টেনেবল যে ম্যাটেরিয়ালগুলা, এই ম্যাটেরিয়ালগুলো দিয়ে আসলে কাজ করার সুযোগ আছে। এবং এটার পিছনে আসলে অনেক ধরনের, আপনি শুরুতে যেটা বলছিলেন যে অনেক ধরনের রিসার্চের বিষয় আছে, গবেষণার বিষয় আছে, সেটা করার অনেক স্কোপ আছে। মানে বেসিক্যালি 90% পিপলই কিন্তু আসলে আমরা এই ম্যাটেরিয়ালগুলা ইউজ করে সুন্দর কাজ করার মতো তাদের সুযোগ আছে। হ্যাঁ, শুধু ওই গুলশান বনানীতে কাজ করলাম বিষয়টা এভাবে চিন্তা না করাটার একটা সুবিধাও আছে আর কি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আবারও, এবং আমাদের অনুষ্ঠানের সময় দিয়েছেন সেজন্য কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। Powered by Asian Paints. বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট সজীব জাহান। সজীব ভাই, আপনার তো অল টুগেদার সব মিলে 18 ইয়ার্সের বেশি এক্সপিরিয়েন্স, এবং এখানে আপনি একই সাথে আর্কিটেকচারের যে ডিজাইনগুলো থাকে সেই পার্টটাতেও কাজ করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেরিয়রও করছেন একই সাথে। সো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা যদি ছোট করে একটু আমাদেরকে বলতেন। ইন্টেরিয়র ডিজাইনে আমার বেসিক স্টাডি শুরু করেছিলাম, দেন আই প্ল্যান টু ডু হায়ার স্টাডি, বাট ওই সময় বাংলাদেশে আসলে ইন্টেরিয়র ডিজাইনে হায়ার স্টাডি ছিল না। তো দ্যাটস ওয়াই আমি চুজ করিনি আর্কিটেকচারে। তো আর্কিটেকচারে গ্রাজুয়েশনের পর থেকেই আমি আসলে প্র্যাকটিসের সাথে ইনভলভ। আমি বিল্ডিং ডিজাইনের কাজের পাশাপাশি ইন্টেরিয়র করি, ডুপ্লেক্স করি, এছাড়া কমার্শিয়াল যে কোনো প্রজেক্টও আমি কাজ করে থাকি। রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং অফিসিয়াল বিল্ডিং সাধারণত দুটো জায়গাতেই দেখা যাচ্ছে যে আপনার ইন্টেরিয়র কাজ হয়ে থাকে। এই দুটো জায়গার মধ্যে বা দুটো যদি সারফেসের কথা বলি আমরা, তাহলে কি অ্যাকচুয়ালি খুব বেশি ডিজাইনের ক্ষেত্রে ডিফারেন্ট কোনো স্টোরি কাজ করে? আপনি যখন একটা রেসিডেন্সে থাকবেন, আপনি কিন্তু সকাল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত এবং সারাদিনের অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ। আর অফিসে আপনার কি হয় যে আমি সকালে অফিস করতেছি, 5টার পরে কিন্তু অফিস থেকে চলে আসি। তো এই যে আপনার একটা লাইফ সাইকেল, যে টাইম, এটার সাথে কিন্তু ডিজাইনটাও ইনভলভ। তো ডেফিনেটলি মানে এটা দুই রকম হবে। যখন আপনি কোনো ডিজাইন করতে যান ইন্টেরিয়র, তখন তো একটা স্টোরি থাকে। এই স্টোরিতে ডিজাইনের বাইরে কোন কোন মানে ম্যাটেরিয়ালসগুলো আছে বা কোন কোন পার্টগুলো আছে যেগুলো আপনার ডিজাইনকে খুব বেশি ইম্প্যাক্ট করতে পারে? যখন আমরা একটা ডিজাইন করি, আপনি ধরেন একটা ফাংশন আপনি কমপ্লিট করলেন, তো ফাংশন কমপ্লিট করার পরে তারপরেই কিন্তু আসবে যে আপনি জিনিসটাকে কিভাবে ফুটিয়ে তুলবেন। তো এই ফুটিয়ে তোলার পিছনে অনেকগুলা ইস্যুজ আছে, যেমন ধরেন ম্যাটেরিয়ালস। এখন যদি আপনি কমার্শিয়াল প্লেস হয় তাহলে আপনি ওই ধরনের ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে। আপনার যদি রেসিডেন্সিয়াল হয় সেটাও কিন্তু চিন্তা করে ম্যাটেরিয়াল সেট করতে হবে। তো ম্যাটেরিয়াল সেট করার পরে তারপরে আপনাকে আসতে হবে ধরেন কালার। আপনি বাসাতে যেমন দেখবেন আমরা একদম টোটালি মনোক্রোম করি না, কিছু কিছু জায়গাতে একটু ডিফারেন্ট করি, এটা একটু তার ফিলিংসের সাথে বা বয়সের সাথে মিলিয়েও আমরা এই কালারগুলো করি। তার জন্য বাসাতে দেখবেন যে একটু কালারফুল হয়। অফিসগুলোতে দেখবেন যে আবার আমরা আপনি যাতে মানে অল্প সময়ে রিল্যাক্স ফিল করতে পারেন এইরকম কিছু কালার ইউজ করি। কিন্তু এরপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই কষ্টে করার ডিজাইনটা ফেল করতে পারে, সারফেসটা হয়তো বা ফেল করতে পারে, বা স্পেসটাকে হয়তো ওভাবে ইউজ করা যাচ্ছে না। সো এই জায়গাটাতে নতুন বা পুরনো বিল্ডিংগুলোর ক্ষেত্রে কি কোনো প্রিকশন আছে যেটা অ্যাকচুয়ালি কাস্টমারের নেওয়া উচিত? আসলে আমাদেরকে ভোগায় দুইটা জিনিস। নাম্বার 1 একটা হচ্ছে যে যদি ঠিকভাবে আপনার সিল না হয়, অনেক সময় দেখা যায় যে আপনার বাসাতে পানি ঢুকে। সাপোজ এটা আপনার উইন্ডো দিয়ে হতে পারে, অথবা আপনার ওয়ালে কোথাও একটা প্রবলেম আছে সেটা দিয়েও হতে পারে। তো যদি আপনার যত ভালো কাজই করেন না কেন, যদি আপনার এই ধরনের বাইরের থেকে পানি ঢুকে, তখন কিন্তু এটাকে মেনটেন করা
এটা কিন্তু খুব ঝামেলা হয়ে যায়। আরেকটা হচ্ছে যে আমরা দেখেছি যে ড্যাম্প, এটাও একটা সিরিয়াস একটা প্রবলেম। বেসিক কোন এরিয়াগুলো আছে যে এই জায়গায় হয়তো ড্যাম্প আসতে পারে? আসলে ড্যাম্প সাধারণত আমরা দেখেছি যে দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে আপনি যে প্লাস্টারে বালিটা ইউজ করছেন ওই বালিতে যদি লবণ থাকে, আরেকটা হচ্ছে যে আপনার যদি কোথাও ওয়াটার লিকেজ থাকে, সাপোজ ধরেন আপনি টয়লেটের ওয়াল, আবার অনেক সময় বাইরের আউটসাইডেও ঠিকভাবে প্লাস্টার হয় না, বা প্লাস্টার করলেও প্রপারলি ওয়াটার প্রুফিং হয় না। তো ওই সময় কিন্তু আপনার যখন যে পানিগুলা দেয়ালের গা বেয়ে পড়ে ওইটার থেকেও কিন্তু ড্যাম্প হয়। এই জায়গায় কোনো সলিউশনকে আপনি সাজেস্ট করতে চাচ্ছেন, বা আপনারা কোন ধরনের সলিউশন ইউজুয়ালি নিজেরা ইউজ করে থাকেন? তো এখন কিন্তু বেশ ভালো ভালো কিছু ম্যাটেরিয়াল আসছে। তার মধ্যে একটা হচ্ছে যে প্লাস্টারের মধ্যে আমরা কিছু কেমিক্যালস আছে যেগুলো ইউজ করে আসলে ড্যাম্প প্রুফ করতে পারি, অথবা প্লাস্টার পরে যখন পেইন্ট করবেন তখন হচ্ছে যে সিলার আছে, ওয়াটারপ্রুফ সিলার, এই ওয়াটারপ্রুফ সিলার করেও আপনি ড্যাম্প প্রুফিংয়ে বেশ ভালো হেল্প পেতে পারেন। আর ইনসাইডে আপনি টাইলসের আগে সিমেন্টিসিয়াস সলিউশন যেটা ড্যাম্প ব্লক 2K, এইটা ইউজ করলেও ভালো রেজাল্ট পাওয়া যায় আমরা দেখেছি। ভাইয়া যদি এখন দেখি আসলে ইন্টেরিয়র ডিজাইনার প্রফেশনালটাও কিন্তু অনেক বেশি মানে পপুলার হচ্ছে দিন দিন, এবং অনেকেই আসতে চাচ্ছে এই প্রফেশনে, তাদের জন্য যদি আপনার কোনো গাইডেন্স থাকে? হ্যাঁ, ডেফিনেটলি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো লাগবে। এটা ছাড়া তাদেরকে আর যেই জিনিসগুলা জানা থাকা প্রয়োজন, আমি মনে করি যে কিছু, যেমন ধরেন আপনি কালারের খুব ভালো সেন্স থাকা প্রয়োজন। কারণ আমরা আসলে সত্যি কথা প্র্যাকটিক্যালি আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ে এসেছি, যেই নলেজ নিয়ে আমরা পড়ে এসেছি, আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে এসে দেখলাম যে এটা আসলে অনেক ভাস্ট। তো এই কালার সেন্সের জন্য আমাদের প্রচুর স্টাডি করতে হবে, আমাদের রিসার্চ। এছাড়া প্র্যাকটিক্যালি যখন কাজ করতে যাই তার মধ্যে আমরা দেখেছি যে কালার নেক্সটের রিসার্চগুলো খুব ভালো, এটা আমাদের খুব হেল্প করে, এবং এটা আমরা ইউজ করে প্র্যাকটিক্যালি বেশ ভালো রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ সজীব ভাই, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিলেন এবং আমাদেরকে আসলে ইন্টেরিয়র ব্যাপারটা এত ডিটেলভাবে বুঝতে হেল্প করলেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আজকে আমরা ডিটেইলি ইন্টেরিয়র সম্বন্ধে জানলাম আর্কিটেক্ট সজীব জাহানের থেকে, যেটা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করবে আমাদের ইন্টেরিয়রকে কীভাবে আমরা একটু বেটারভাবে ডিজাইন করতে পারি এবং ইউজ করতে পারি। আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। Powered by Asian Paints.